পটুয়াখালীর ধানখালীতে ৪০ বছরেও নির্মিত হয়নি স্থায়ী প্রতিরক্ষা বাঁধ। তাই বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে তলিয়ে যায় সড়ক, বসতবাড়ি ও ফসলি জমি। লোনা পানিতে নিমজ্জিত থাকায় বছরের পর বছর অনাবাদি পড়ে রয়েছে অন্তত ৩০০ একর ফসলি জমি। এটি পটুয়াখালীর ধানখালী ইউনিয়নের টিয়াখালী নদী সংলগ্ন পশ্চিম লোন্দা গ্রাম। প্রায় ৪০ বছর ধরে এই গ্রামটিতে বসবাস করছে অন্তত ৩ শতাধিক পরিবার। তবে এই গ্রামটিতে বেড়িবাঁধ না থাকায় প্রতি বছরের বর্ষা মৌসুমের অমাবস্যা এবং পূর্ণিমার জোয়ারের প্রভাবে পানি প্রবেশ করে। এতে তলিয়ে যায় রাস্তাঘাট, বসতবাড়ি ও ফসলি জমি। বছরের পর বছর এমন ভোগান্তি পাচ্ছে এখানকার বাসিন্দারা। বছরের ৬টা মাসই বোঝেন আমরা পানিতে ডুবে থাকি, বাচ্চা নিয়ে সমস্যা হয়, বাচ্চা বাইরে নামতে পারে না, পানির জন্য ডুবে মারা যেতে পারে। খাবার পানি তো আমাকে অনেক কষ্ট। খাবার পানিতে এই জায়গায় তো টিউবওয়েল নাই, অন্য এলাকাতে আনা লাগে। আমাদের স্কুল থেকে আসতে অনেক সময় হয়, অনেক কষ্টে আছি। আমাদের কোনো এই সরকার আমাদের দিকে নজর রাখে না। জোয়ারে পানি আসে তখন রান্না বান্না বন্ধ থাকে, চুলায় পানি উঠে যায় অধিকাংশ পরিবারে, তখন রান্না বান্না বন্ধ থাকে। ৫ বছর আগে গ্রামবাসী এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ একটি নিচু বেড়িবাঁধ নির্মাণ করলেও এবছর সেটিরও বিভিন্ন স্থান থেকে বিধ্বস্ত হয়েছে এবং এই বেড়িবাঁধটি উপচে পানি প্রবেশ করছে। সাধারণ মানুষ চলাচলের জন্য আপনার ইউনিয়ন পরিষদ এবং আমরা নিজেদের মিললে আর কি এই রাস্তাটা করা হয়েছিল মানুষ চলাচলের জন্য আর কি, ঠিক আছে। কিন্তু এরপর থেকে এই রাস্তাটা আর কোনো সংস্কার বা কোনো কিছু করা হয় নাই। এখন বর্ষা মৌসুমে আসলেই বিভিন্ন জায়গায় দেওয়া ছুটে যায়, পানি ঢুকে যায়, স্বাভাবিক জ্বরে টপকাইয়ে পানি পড়ে, যার জন্য সব বাড়িঘর সব তলাই যায় পানিতে। এদিকে পানি উন্নয়ন বোর্ড এবং এলজিইডি একে অপরের দায় চাপাচ্ছেন। তারা বেড়িবাঁধ বা যা কিছু ছোট আকারে তৈরি করছে, এটা এলজিডি কর্তৃপক্ষ ক্ষুদ্র পানি সম্পদের আন্ডারে তারা ব্যবস্থা নিতে পারে। পানি উন্নয়ন বোর্ডের কাজ হলো তারা অফ দ্য এনভায়রনমেন্ট তৈরি করে। আমাদের এলজিডি আমরা কোনো এনভায়রনমেন্ট আমরা তৈরি করি না। ঘটনাস্থল পরিদর্শন করে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নির্দিষ্ট ডিপার্টমেন্টকে আমরা এর মাধ্যমে অন্তর্ভুক্ত করে এটা কার্যক্রমটা এগিয়ে নিয়ে যাব। আর দুই দপ্তরের দায় এড়ানোর অবসান ঘটিয়ে স্থানীয়দের দুর্ভোগ লাঘবে পশ্চিম লোন্দা গ্রামে অচিরেই নির্মাণ হবে একটি স্থায়ী প্রতিরক্ষা বাঁধ, এমন প্রত্যাশা সকলের। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত সংবাদ। দুই বাসের সংঘর্ষে এমন ভয়াবহ চিত্র সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকার দয়ামির অংশে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৭ জন যাত্রী নিহত হন। পরে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক এক শিশুসহ আরও ২ জনকে মৃত ঘোষণা করেন। এর আগে একই দিনে ভোর ৫:৩০টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়ায় বাস চাপায় ৭ জন নিহত হন। আহত হন আরও কমপক্ষে ১৫ জন। পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় ওই এলাকায় কাজের সন্ধানে বেশ কয়েকজন শ্রমিক অপেক্ষা করছিলেন। নিয়ন্ত্রণ হারানো বাসটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও ৩ জনের মৃত্যু হয়। বগুড়া থেকে যে নওগাঁ অভিমুখে একটি বাস সাফতে আলী পরিবহনের একটি বাস কিন্তু যাচ্ছিলেন, যার পথে তারা দ্রুত গতিতে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একদম শ্রমিকদের উপরে উপচে পড়ে। জনগণের দাবি, দুই পাশে ঘনবসতি এলাকা, বাজার, মানুষের খুবই চলাফেরা। এই যে পরিমাণ লোক দেখতেছেন, দৈনিক বিকালে এই পরিমাণে লোক দেখা যায় এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আমরা লাস্ট এখানে যে 3 জন ছিল, আমরা তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি। আর আহত ঘটনাস্থলে 3 জন মারা যায়, সেই 3 জনকে পরে পাঠানো হয়েছে। আর ঘটনাস্থলে আহত হয় 14 জন, তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় লোকজন শহীদুর রহমান মেডিকেলে পাঠায়। পরে গতি নিয়ন্ত্রকের দাবিতে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন স্থানীয়রা। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত বার্তাকক্ষ।
গত কয়েকদিন ধরে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে গ্যাসের তীব্র সংকট দেখা দেয়। এতে শিল্প কারখানা, সিএনজি ফিলিং স্টেশন ও বাসাবাড়িতে ব্যাপক সমস্যা তৈরি হয়। মূলত 21 জুলাই কক্সবাজারের মহেশখালীতে ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে অগ্নিকাণ্ডের পর এ সমস্যা শুরু হয়। বুধবার রাতে প্রকৌশলীরা এলএনজি টার্মিনালের একটি বয়লার চালু করতে সক্ষম হয়, ফলে জাতীয় গ্রিডে পুনরায় গ্যাস সরবরাহ শুরু হয়েছে। পেট্রোবাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, এই টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে প্রতিদিনই 11,50,00,000 ঘনফুট এবং মহেশখালীর অপর ভাসমান টার্মিনাল থেকে আসছে আরও 55 কোটি ঘনফুট গ্যাস। এরই মধ্যে চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে গ্যাসের চাপ বাড়ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী বৃহস্পতিবার জানিয়েছেন, ভাসমান এলএনজি টার্মিনালের ত্রুটি ঠিক হওয়ায় সংকট কাটতে শুরু করেছে। আমাদের যেখানে প্রেশার কমে গেছে, প্রেশারটা উন্নত হবে এবং মোটামুটি যে সমস্যার মধ্যে পড়েছে সমস্যা উত্তরণ করতে পারবে। স্বাভাবিক হতে 2-3 দিন লাগবে, মিনিমাম 2-3 দিন লাগবে। স্বাভাবিক সময়ে দেশে সরবরাহ করা গ্যাসের শতকরা 35 থেকে 40 ভাগ আসে আমদানি করা এলএনজি থেকে। মহেশখালীতে অবস্থিত ভাসমান এলএনজি টার্মিনালগুলোর মাধ্যমে এই তরল প্রাকৃতিক গ্যাস প্রক্রিয়াজাত করে জাতীয় গ্রিডে সরবরাহ করা হয়। কাউসার আহমেদ, দীপ্ত, বার্তাকক্ষ। বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সৃষ্টিকর্তার পরে মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ প্রয়োজন বলে জানান আইনমন্ত্রী। এছাড়া শেখ হাসিনা দেশে আসার বিষয়েও কথা বলেন তিনি। শেখ হাসিনা দেশে ফিরে আইনের পথে হাঁটবেন এমন প্রত্যাশা জানান মন্ত্রী। আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হলো মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের। আমি যদি বিচারের পেশা বেছে নেই, তাহলে আমাকে ধরে নিতে হবে আমি সমাজের আর 10টা চাকরির মতোই চাকরি করতে আসিনি। এখানে আমি এসেছি ডিভাইন জাস্টিস দেওয়ার জন্য। ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল বলেছেন, কোনো বিশেষ আদালতে নয়, দেশের প্রচলিত আইনেই শেখ হাসিনার বিচার হবে। এমনকি পালিয়ে থাকা নেতা কর্মীদেরও রেহাই নেই। তবে জুলাই বিপ্লব নিয়ে বিভাজন সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সকালে প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে এক আলোচনা সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য আবু সুফিয়ান, সংসদ সদস্য এরশাদুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আল ফোরকান, ডক্টর নসরুল কাদির সহ অন্যান্যরা। ডিসেম্বরে ফেরত আসবে, নভেম্বরে ফেরত আসবে, আমরা তো চাই ফেরত আসবে। আমাদের এমপি সাহেব বলেছে ফেরত আসতে হবে। গত 17 বছরের সহ এই জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যতজনকে হত্যা করেছেন তার বিচারের মুখোমুখি আপনাকে হতেই হবে বাংলাদেশে। কোনো ক্যাঙ্গারু কোর্ট করবো না, কোনো বিশেষ আদালত করব না। বাংলাদেশের প্রচলিত আইনেই ইনশাআল্লাহ বিচার হবে। জলাবদ্ধতা মুক্ত, আধুনিক ও পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তুলতে সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। টিসিজে সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি প্রকৌশলী বেলায়েত হোসেন আরও বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসন ও চলমান উন্নয়ন কাজের প্রকৃত চিত্র তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। সমালোচনা তথ্য নির্ভর হলে তা সিডিএ এর কাজকে আরো স্বচ্ছ ও গতিশীল করবে বলেও জানান তিনি।
পাবনা সদরের মোল্লাপাড়া গ্রামে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযুক্তকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। তাকে পুলিশে সোপর্দের পর তার বাড়িতে হামলা চালিয়ে মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পরিবারকে 3 দিনের মধ্যে বাড়ি ছাড়ারও আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধরা। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, গত 3 আগস্ট মফিজ উদ্দিন পার্শ্ববর্তী রাকিবুল ইসলামের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় ওই গৃহবধূর চিৎকারে স্থানীয়রা মফিজকে গলদঘনায় দেয়। খবর পেয়ে পুলিশ মফিজকে আটক করে থানায় নিয়ে যায়। পরে 5 আগস্ট আবারও মফিজের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ প্রতিবেশীরা। বগুড়া সদর উপজেলার এরুলিয়ায় বাস চাপায় 6 জন নিহত হয়েছেন। আহত হন আরও কমপক্ষে 15 জন। শুক্রবার ভোর 5:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় ওই এলাকায় কাজের সন্ধানে বেশ কয়েকজন শ্রমিক অপেক্ষা করছিলেন। নিয়ন্ত্রণ হারানো বাসটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও 3 জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। কুড়িগ্রামে ধরলা, তিস্তা ও দুধকুমার নদের পানি সমতলে হ্রাস পাচ্ছে। তবে ব্রহ্মপুত্রের 3টি পয়েন্টে সমতলে ধীর গতিতে পানি বৃদ্ধি পেলেও এখনও বিপদসীমার নিচে রয়েছে। জেলার পানি উন্নয়ন বিভাগ জানায়, শুক্রবার সকাল 6টায় সেতু পয়েন্ট ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 85 সেন্টিমিটার, শিমুলবাড়ি পয়েন্টে হ্রাস পেয়ে বিপদসীমার 67 সেন্টিমিটার, কাউনিয়া পয়েন্ট তিস্তার পানি 21 সেন্টিমিটার, পাটেশ্বরী পয়েন্টে দুধকুমারের পানি 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশে 2 জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন কমপক্ষে 16 জন। এর মধ্যে বগুড়ায় 7 ও সিলেটে নিহত হন 9 জন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ঢাকাগামী ইউনিট পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলে ইউনিট পরিবহনের 7 জন যাত্রী নিহত হন। পরে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক এক শিশুসহ আরও 2 জনকে মৃত ঘোষণা করেন। এর আগে ভোর 5:30টার দিকে বগুড়ার সদর উপজেলার এরুলিয়া বাস চাপায় 6 জন নিহত হন। আহত হন আরও কমপক্ষে 15 জন। পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় ওই এলাকায় কাজের সন্ধানে বেশ কয়েকজন শ্রমিক অপেক্ষা করছিলেন। নিয়ন্ত্রণ হারানো বাসটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই 3 জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও 3 জনের মৃত্যু হয়। ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর ইঞ্জিনের ঠিক পেছনের 4টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার পর ট্রেনটি থেমে যায় এবং যাত্রীদের মধ্যে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা সকালে নিরাপদে রয়েছেন। মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে 5 জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। শুক্রবার ভোর 4টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক। তিনি জানান, ধলা মাঠ এলাকায় বিএসএফের বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাত পরিচয়ের 4 জন পুরুষ ও 1 জন নারীকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। তবে বিজিবির সদস্যরা সীমান্তের সতর্ক অবস্থান নিয়ে তা প্রতিহত করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ধলা সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।